করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি। একনেক বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু। শনাক্তের হার 22.66%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30। করোনার কারণে ভিন্ন আবহে এবার ঈদুল আজহা। সেটা নফল সদকা হবে, দানের সব হবে, কিন্তু কোরবানি যে ওয়াজিব সেটা আদায় হবে না। মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষতির মুখে বিনোদন কেন্দ্র ব্যবসায়ীরা। আমরা যেহেতু একটা কঠিন সময় পার করছি, আমাদের এই সময় বিনোদনটা মুক্ত না, আমাদের মুক্ত সুস্থ থাকা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শরাফত আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনাকালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনযাত্রা যাতে স্থবির না হয় সেজন্য অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এ আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। করোনাকালীন সংকটেও থেমে নেই সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকল্প। রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈশ্বিক মহামারী করোনায় যেখানে অর্থনৈতিক স্থবিরতা, সেখানে সরকার ভাবছে সংকট কাটিয়ে উন্নয়নের মূলধারায় যুক্ত হতে। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখব। সেই কারণেই আমরা শত সমস্যার মাঝেও আমরা ব্যবস্থা করেছি। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এটা শুধু বাংলাদেশ বলে না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা সমগ্র বিশ্বে। কাজে এর হাত থেকে যেন মানুষ মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই। এই জন্য আমি দেশবাসীকেও একটু অনুরোধ করব যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। সভায় 5 মন্ত্রণালয়ের 10টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে 9,460 কোটি টাকা। গতিটা ধরে রাখবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশে 24 ঘন্টায় নতুন করে 3,531 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 39 জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 1,12,306 জনের এবং সব মিলিয়ে মারা গেছেন 1,464 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আরও জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,084 জন আর সব মিলিয়ে সুস্থ হয়েছেন 45,077 জন। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,531 জন। শনাক্তের হার 22.66% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,464 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30। লকডাউনের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ার সম্ভাবনা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকায়, যদিও এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর। লকডাউনের পর আক্রান্তদের সংখ্যা 15 জন বাড়লেও তারা আগেই আক্রান্ত ছিলেন বলে জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। লকডাউনের 13তম দিনে রাজধানীর পূর্ব রাজাবাজার। কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে না হচ্ছে, এটা একমাত্র আল্লাহ জানেন। সেবামূলক পেশার সাথে জড়িতরা ব্যতীত এলাকায় প্রবেশ এবং প্রস্থানের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করার মানসিকতাও লক্ষণীয়। আমার আব্বুর জন্য এই গ্যাস বিল উত্তরা ব্যাংকে আমার এক বছর বিল জমা হয়েছে, আমার হাজবেন্ড অসুস্থ, এই জন্য আমার যাইতে হবে। প্রয়োজনীয় সেবা প্রদান করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। যে রাত্রেবেলা আমাদেরকে ফোন দিয়ে বলছে তার ব্রণের ক্রিম দরকার, কোকের প্রয়োজন,
বারবিকিউ করতে ইচ্ছা করছে, তার ব্রয়লার মুরগির প্রয়োজন, সব 12টার পর। আমাদের কাছে আসতেছে যে আমরা ব্যাংকে যাব, এটিএম বুথে যাব টাকা তুলতে। ফোন করে বলতেছে যে আমার জায়নামাজ লাগবে, অনেকে বলতেছে আমার দুধ লাগবে, অনেকে বলতেছে আমার মদ লাগবে, অনেকে বলতেছে আমার জর্দা লাগবে, অনেকে বলতেছে ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে। বাড়িতে ভাড়া থাকে, তার বাড়িওয়ালা তার ছাদের চাবি দিচ্ছে না। 1% লোকেরা সব জায়গায় থাকবে যারা শয়তানি করবে। লকডাউনের শুরুতে পূর্ব রাজাবাজার এলাকায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল 31 জনের মধ্যে। পরীক্ষার ফলাফল অনুযায়ী গত 13 দিনের মধ্যে বেড়েছে আরও 15 জন। তারা আগে থেকে অসুস্থ ছিল। এইটা যদি আমরা লকডাউনে না যাইতাম তাহলে 31,000 হইতে সময় লাগতো না। তো স্বাস্থ্য বিভাগ আজকে মেয়র মহোদয়কে জানাবে যে এখানে কি লকডাউন আরো বাড়বে কি কমবে। তবে তথ্য অনুযায়ী 3 সপ্তাহ হচ্ছে লকডাউনের সময়সীমা। আমরা যেটা জানতে পারছি যে 30 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে। যদিও এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এলাকাবাসীর মধ্যে। এভাবে ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না, দেখতে আমরা বন্দি আছি, বাকি সবাই তো মুভমেন্টে আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে করোনায় করণীয়। ভাসমান দিনমজুর এবং নিম্নবিত্তরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন। তাদের মধ্যে নেই তেমন কোনো সচেতনতা। এসব মানুষ ভুগছেন শারীরিক বিভিন্ন সমস্যায়। নিম্নবিত্ত এই মানুষগুলোকে দেয়া হচ্ছে ইউনিসেফ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা, ঘটছে মৃত্যুর মতো দুর্ঘটনা। করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছে সবাই, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে নিম্নবিত্তরা। জীবিকার তাগিদে কাজ করতে হয় বিভিন্ন জায়গায়। বাসস্থানের অভাবে অনেকেই বসবাস করেন ফুটপাথে। নিম্নবিত্ত এই মানুষগুলোকে প্রতিনিয়তই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ইউনিসেফের পক্ষ থেকে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডক্টর ফারজানা ইয়াসমিন নীলা। নিম্নবিত্ত মানুষগুলোর সচেতনতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। অবশ্যই তাদের মধ্যে সচেতনতা একদমই নেই। মাস্ক তারা পরছে না, তারা গ্লাভস পরছে। ইভেন আমি ডক্টর, আমি পিপিএ পরে যাচ্ছি, ওখানকার পেশেন্টরা বলতো যে ডাক্তার এভাবে ঢেকে আছে, কিভাবে পেশেন্টকে দেখাবো। আমাকে তাদেরকে বুঝাই দিতে হচ্ছে। চেক আপের দিন আসলো বা এই সময়টাতে না এসে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারে। আমি নাম্বার দিয়েছি, আমার বাসার অ্যাড্রেস দিয়েছি, আমার নাম্বার অফ থাকলে অন্য একটা নাম্বার দিয়েছি যেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, কারণ ওনারা আমার পেশেন্ট আমার কাছে আসে। তাদের সমস্যা এবং সমাধানের বিষয়ে কথা বলেন এই চিকিৎসক। আমি সান্ধ্যকালীন সেবা দেওয়ার চেষ্টা করেছি যারা হচ্ছে যেমন পোর কমিটি, যারা হচ্ছে দিনমজুর বা হচ্ছে যারা বাসা বাড়িতে কাজ করে, তারা তো যারা আমরা হসপিটাল বলেন, যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বলেন, সব কিছু হচ্ছে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। তারপরেও কিন্তু তারা সেই সেবাটা পাচ্ছে না। এই সময়টাতে সর্দি, জ্বর, কাশি এগুলোর পেশেন্টই বেশি, যে না তার কোভিড-19 পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা থাকতে পারে, তার উপসর্গগুলো আছে, তখন আমি রেফার করে দিই। সংক্রমণ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সর্বস্তরের মানুষের মধ্যেই সচেতনতা সৃষ্টি হলেই কেবল করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 1 আগস্ট দেশে উদযাপিত হতে পারে পবিত্র ঈদ উল আজহা। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কিভাবে উদযাপিত হবে কোরবানির ঈদ? সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে কিভাবে পালন করা যাবে কুরবানির সব আনুষ্ঠানিকতা? আমিনুল মজলিস তার বিশেষ রিপোর্টে খুঁজেছেন সেই উত্তর। করোনার দাপটে বিপর্যস্ত পুরো বিশ্ব। পাল্টে যাচ্ছে যেন দীর্ঘদিনের রীতিনীতি। এমনকি ধর্মীয় আচার অনুষ্ঠানেও এসেছে বিস্তর পরিবর্তন। সংক্রমণ আর মৃত্যু ঠেকাতে প্রার্থনার ক্ষেত্রেও মানা হচ্ছে নিরাপদ দূরত্ব। চারদিকে এখন যেন রংহীন দিনলিপি। যাপিত জীবনে নেই উদযাপনের আয়োজন। এমনই এক সময়ে আসছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। সঙ্গত কারণেই হয়তো চোখে পড়বে না দল বেঁধে হাটে যাওয়ার সেই চিরচেনা চিত্র। এখন ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধি তথা সরকারি নির্দেশনা। পশু ক্রয় থেকে মাংস বিতরণ, প্রতিটি ক্ষেত্রেই থাকতে হবে দূরত্বের গুরুত্ব। স্বাস্থ্যবিধি সরকারের পক্ষ থেকে যা আছে সেটা বাজারে হোক আর
আপনার মসজিদে হোক, নামাজে হোক বা জবাইয়ের আনুষ্ঠানিকতার মধ্যে হোক, সেই বডিলি দূরত্বটা মেনটেন আমাদের খুব জরুরি। আর করোনাকালে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের ঘরেও যেন পৌঁছে কুরবানির সুফল, সেই তাগিদ সংশ্লিষ্টদের। করোনার শুরু থেকে পর্যন্ত কর্মহীন মানুষের সংখ্যা যেমন বেড়ে গেছে, নিরন্ন অভুক্ত মানুষের অভাবের তীব্রতাও কিন্তু অনেক বেড়ে গেছে, এবং সেই অভাবী মানুষগুলো মোটামুটি এই কোরবানির পশুর গোশতগুলো পেয়ে তারা কিন্তু উপকৃত হবে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, এই পরিস্থিতিতে আমরা কোরবানি না করে কোরবানির টাকাটা যদি আমরা গরিব মিসকিনকে দিয়ে দিই তাহলে হবে কি না? না, সেটা নফল সদকা হবে, দানের সওয়াব পাবে, কিন্তু কোরবানি যে ওয়াজিব সেটা আদায় হবে না। তাই মহামারীকালের কোরবানি হয়তো তৈরি করেছে বড় পরিসরে আত্মত্যাগের উপলক্ষ। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনা ভাইরাসের কারণে জনশূন্য হয়ে পড়েছে বিনোদন কেন্দ্রগুলো। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রাদুর্ভাবের শুরু থেকেই সব বন্ধ রাখা হয়েছে। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রতিনিধি কাউসার আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ শুরুর পর প্রায় 3 মাস ধরে বন্ধ সাটুরিয়ার বিনোদন কেন্দ্রগুলো। ঈদের সময়টাতে বিনোদন প্রেমীদের ভিড় থাকায় কাজের চাপও থাকে বেশি, কিন্তু এবার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের চোখে মুখে হতাশা। ঈদের ভিতরে আমাদের অনেক টাকা ইনকাম হয় মালিকের, কিন্তু এই বছরে ঈদে আমরা একটা টাকাও ইনকাম করতে পারি নাই। বউ বাচ্চা নিয়ে খুব কষ্ট আছি। এ পর্যন্ত কোনো সংস্থা সরকারি থেকে কোনো 1 টাকা ত্রাণও পাই নাই, 1 কেজি চাউলও পাই নাই, 1 টাকাও পাই নাই স্যার। এই বন্ধ থাকনে এখন সব কিছু মানে লোকজন আসে না, আসার কারণে আমার এই নাই, ইনকাম নাই। পার্কের ভেতর প্রকৃতির মাঝে নিশ্চুপ হরিণের দল, আর পাখির মুখে নেই কোনো কিচিরমিচির। ছোটোখাটো ব্যবসায়ী আছি, এই ব্যবসাগুলো করতে গিয়ে আমাদের বর্তমানে সংসারের খুব আমাদের হিমশিম খাইতে হচ্ছে, আমাদের ফ্যামিলি নিয়ে চলতেও খুব সমস্যা হচ্ছে। বেচা কেনা সব বন্ধ হয়ে গেছে, কোনো লোকজন আসে না, আমাদের সংসারে অনেক হাহাকার নেমে আসছে। জনসমাগম এড়াতে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সাটুরিয়ার পার্কগুলো বলে জানালেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। করোনা ভাইরাস প্রাদুর্ভাব আসার পর থেকেই আমরা এই দুটিকে বন্ধ রেখেছি সম্পূর্ণরূপে। আমরা এই বিনোদন পার্কে কোনো লোকজনকে ঢুকতে দেই নাই, স্বাস্থ্য সুরক্ষা রেখেই জনগণকে চলাচল করতে বাধ্য করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেহেতু একটা কঠিন সময় পার করছি, আমাদের এই সময় বিনোদনটা মুখ্য না, আমাদের মুখ্য সুস্থ থাকা। তো আমরা তাদেরকে আহ্বান করব না যে খুলে দেওয়ার। আমরা যদি সরকার যখন মনে করে যে এখন খোলা উপযুক্ত, সে সময় খুলে দিবেন। নিউজ ডেস্ক, মাই টিভি। হয়ে গেল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হয় সকাল 11:17। স্থায়িত্ব ছিল 3 ঘন্টা 29 মিনিট। সূর্যগ্রহণের বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। কক্ষপথ পরিক্রমায় চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর মানুষের চোখে কিছু সময়ের জন্য ঢাকা পড়ে যায় সূর্য। সেটাকে বলা হয় সূর্যগ্রহণ। চাঁদ যখন সূর্যকে আংশিক ঢেকে দেয়, তখন তাকে বলে আংশিক সূর্যগ্রহণ। আর চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে ঘটে বলয়গ্রাস গ্রহণ। দুপুরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও দেখা যায় আংশিক সূর্যগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় মাঝে মাঝেই এর দৃশ্যপটে পড়ে ভাটা। বেলা 10:48:30 কেন্দ্রীয় সূর্যগ্রহণ হয় কঙ্গো প্রজাতন্ত্রের বোমা শহরে, আর সর্বোচ্চ গ্রহণ হয় ভারতের জোশিমঠ শহরে বেলা 12:40:06। বিকেল 3:34 ফিলিপাইনের মিন্দানাও শহরে শেষ হয় সূর্যগ্রহণ। এর আগে গত বছর 26 ডিসেম্বর বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। তখনও বাংলাদেশ থেকে আংশিক দেখা গিয়েছিল সেই গ্রহণ। পৃথিবী থেকে প্রতি বছর 2 থেকে 5টি সূর্যগ্রহণ দেখা যায়। এর মধ্যে 2টি হয় পূর্ণগ্রাস, অর্থাৎ সূর্য কিছুক্ষণের জন্য পুরোপুরি চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। বাংলাদেশের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2009 সালে 22 জুলাই। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে 2114 সালের 3 জুন। মোবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, সময় হলো একটু বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন।
চালু হলো ঢাকা লন্ডন রুটের ফ্লাইট, কুয়েত ফেরত 141 জন কোয়ারেন্টিন। সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার জন্য নির্দেশনা ছিল। ক্ষতির মুখে কিশোরগঞ্জের কুলিয়ারচরের মিষ্টি কুমড়া চাষিরা। কৃষকের সমস্যা মানে আমাদের সমস্যা, কৃষকের সমস্যা মানে দেশের সমস্যা। বিরতির পর স্বাগত আবারও, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। আজ চালু হয়েছে ঢাকা লন্ডন ঢাকা রুটের ফ্লাইট। 187 জন যাত্রী নিয়ে দুপুরে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার। এছাড়া বৃহস্পতিবার থেকে দুবাই রুটে এমিরেটসের ফ্লাইট চালু হওয়ার কথা জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক AHM তৌহিদুল আহসান। সপ্তাহে 3 দিন চলবে এই ফ্লাইট। এদিকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হওয়ার পর থেকে প্রতিদিনই কোনো না কোনো যাত্রী স্বাস্থ্য সনদ ছাড়া আসছেন দেশে। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান তৌহিদুল আহসান। গতকালকে যেরকম একটা ফ্লাইটে কুয়েত থেকে আসা একটি ফ্লাইটে 141 জন কুয়েতে বিভিন্ন কারাগারে তারা বন্দী ছিল, কয়েদি বাংলাদেশি, তারা আসছিল এবং তাদেরকে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার জন্য নির্দেশনা ছিল এবং তাদেরকে আমরা 141 জনকেই গতকালকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ। করোনা মহামারীর শুরু থেকেই ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসকরা। সেবার মহান ব্রত নিয়ে যে পেশা বেছে নিয়েছিলেন তারা, এখনো সময় তাদের সর্বোচ্চটুকু উজাড় করে দেয়ার। করোনা রোগীদের চিকিৎসায় নিরলস পরিশ্রম করে অনেক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, অনেকে ফিরেছেন বিজয়ের বেশে। তাদের কথা তুলে ধরেছেন মাহবুব সৈকত। কোভিড-19 আক্রান্তদের সুস্থ করে তুলতে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন এ যুদ্ধের অগ্রসৈনিক চিকিৎসকগণ। না ফেরার দেশে পাড়ি দেওয়া চিকিৎসকদের তালিকায় যেমনি যোগ হচ্ছে নতুন নতুন নাম, তেমনি প্রতিনিয়ত আক্রান্ত হওয়াদের বাড়ছে সংখ্যাও, যাদের অনেকেই আবার সুস্থ হয়ে নিয়োজিত হয়েছেন মানব সেবায়। হয়তো কোনো রোগীর মাধ্যমে সংক্রমিত হয়ে থাকতে পারি আমি। যখন পজিটিভ আসলো আমার কাছে মনে হয়েছে তখন যে এটা একটা মৃত্যু পরোয়ানার মতো। নিজেকে সামলে নিলাম। জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিস মানুষের হাতে নাই, এটা যিনি সৃষ্টি করেছেন তার হাতেই আছে। কাজে আমি এটা মেনে নিলাম, মনকে শক্ত করে নিলাম। করোনা মুক্ত হতে ওষুধ এবং ভেষজ গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন এই চিকিৎসক। হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন, মন্টিলুকাস্ট, তারপর অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামল, জিঙ্ক, তারপর ভিটামিন, এই ওষুধগুলো মানে চালু ছিল। গরম পানি দিয়ে গড়গড়া করেছি, ভাপটা এটা আমি নিয়েছি। এরপর আমি গরম পানি খেয়েছি, কালো জিরার ভর্তা টর্তা খেয়েছি, আদা চা, লেবু চা, মধু দিয়ে এগুলো খাওয়ার চেষ্টা করেছি। প্রথম দিন জ্বর আসার পরই আমি আলাদা হয়ে গেছিলাম, মানে আমার খুব ক্লোজ কন্ট্যাক্টে ছিল। আমার ওয়াইফ পরীক্ষা করেছিলাম, এদের রিপোর্ট মানে নর্মাল আসছে। শুভার্থীদের আশা জাগানিয়া উৎসাহ এবং পরিবারের সদস্যদের সেবার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। তো আমি যখন অ্যাফেক্টেড হয়ে গেলাম, তো তখন তো আমি শত্রুর কারাগারে বন্দী। তখন আসলে অ্যাকচুয়াল যুদ্ধটা করেছে আমার স্ত্রী, আমার ওয়াইফ ডক্টর ফেরদৌসা বানু কাকলি, উনিও একজন গাইনোকোলজিস্ট। তো অনেক মানুষ ফোন করেছেন, অনেক সাহস জুগিয়েছে। এরই মধ্যে অন্যকে বাঁচাতে নিজের প্লাজমাও দান করেছেন এই করোনা জয়ী। আমি প্লাজমা ডোনেট করেছি 600 ml প্লাজমা দিয়ে 3 জন মরণাপন্ন রোগীকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। মানুষের সেবা করে যেতে চান আমৃত্যু, এজন্যই আবারও রোগীর সেবায় ডাক্তার শহীদুল ইসলাম। ছোটোখাটো সমস্যা ছাড়া আমার মানুষের ভালোবাসাই পাওয়া যায়, এই প্রফেশনে আমি সেটাই পেয়েছি। তো তাদের সেই ভালোবাসাকে আমি যেহেতু অস্বীকার করতে পারি না, ঠিক সেরকমভাবে তাদের কষ্টকেও আমি অবজ্ঞা করতে পারি না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে গ্রাম বাংলার খবর। অতিবৃষ্টি ও শিলার কারণে ক্ষতির মুখে পড়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের মিষ্টি কুমড়ার চাষিরা। তারা বলছেন ফলন তোলার মুহূর্তে এমন ক্ষতি তাদের পুষিয়ে ওঠা কঠিন। একই সঙ্গে গাছে মড়ক ও কুমড়া পচে যাওয়া রোধে কৃষি অফিসের কোনো ধরনের পরামর্শ কিংবা সহযোগিতা না পাওয়ারও অভিযোগ অনেকের। প্রতিনিধি মোহাম্মদ কায়ুম হাসানের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ক্রমেই বাড়ছে মিষ্টি কুমড়ার বাণিজ্যিক চাষ।
এখানকার সালুয়া, ভিটিগাঁও, ফরিদপুর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠে চাষিরা এখন ব্যস্ত মিষ্টি কুমড়ার সংগ্রহ আর বাজারজাতে। তবে চাষিরা বলছেন, বর্ষা শুরুর আগেই এবার অতিবৃষ্টি আর শিলার কারণে গাছ মরে যাওয়ার পাশাপাশি শিলার আঘাতে পচে গেছে অনেক মিষ্টি কুমড়া। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। একটা 100-150 টাকার মাল এটা করে মিসমার হয়েছে হিল কইরা যা আছে সব ফচ্ছে গেছে গা, কি করে আমরা রান্না চলবো? 35% জমি আমরা বিঘা দিলে 40,000 টাকা, আমাদের এই ফসার কারণে 35% জমি আপনার 25,000 টাকা। 8 ঘন্টা করছি, প্রায় মনে 20-22,000 টাকা খরচ হয়েছে আমার। রেন ফেন করে কিস্তি করছি, যেটা লেন করছি রেন দিয়া আমরা মাথাতাম না। আবার অনেকের অভিযোগ, ফলন বৃদ্ধি কিংবা পরিচর্যায় কৃষি অফিসের কোনো সহযোগিতা না পাওয়ার। কৃষি অফিসের থেকে সার, বীজ, পরামর্শ কিনে কিছু দেয় না। আমার ব্যক্তিগতভাবে কইরা আমি লাভবান হয়েছি। মানুষের তো হুনি লোকেতে সার আইছে, আমরা তো কিচ্ছু পাই না। কৃষকের দিকে তো তাদের লক্ষ্যই নাই। এক কথা, সোনার বাংলা যদি হিসাব করতো তাহলে কৃষকের দিকে লক্ষ্য লাগলো বেশি বেশি। গৃহস্থ হইলো আল্লাহ যদি দেয়াতে খাইতে রানাইলে খাওয়ার কোনো ভাব নাই। সরকারের দুধ কিছু সহযোগিতা না হরে তা আমরা কেমন বাচ্চা থাকুম, আমরা তো হিলে বানে লয়ে গেছে গা সপ্তাহ। যদিও কৃষি কর্মকর্তাদের দাবি, চাষিদের পাশে রয়েছেন তারা, দিচ্ছেন সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শ। আমাদের উপসহকারীরা প্রতিদিন এই সবজি ক্ষেতগুলিতে পর্যবেক্ষণ করতেছে এবং আমরা অফিস থেকে প্রদর্শনীর মাধ্যমে কয়েকটি প্রদর্শনীও এখানে স্থাপন করেছি। কৃষকের সমস্যা মানে আমাদের সমস্যা, কৃষকের সমস্যা মানে দেশের সমস্যা। সুতরাং কৃষকের কল্যাণে আমরা কৃষি অফিসার কিন্তু সবসময় নিজেদের প্রাণ উজাড় করে কাজ করে যাব। কিশোরগঞ্জের স্থানীয় বাজারে প্রতি পিস মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সময় হলো আরো একটু বিরতি নেবার, ফিরছে এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে কারফিউ তুলে নিল সৌদি সরকার। বিরতির পর স্বাগত আবারও, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। তপ্ত সূর্যের তলে সন্তানের অমল শীতল ছায়া বাবার তুলনা তিনি নিজেই। পৃথিবীর সবচেয়ে বড় নির্ভরতার জায়গা বাবা। সন্তানের প্রতি পিতার ভালোবাসা তো সবসময়, তবে বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস। জুন মাসের 3য় রোববার বিশ্বব্যাপী এই দিনটিতে পালিত হয় বাবা দিবস। আরও জানাচ্ছেন শিউলি রোজা। বাবা মানে নির্ভরতার আকাশ আর সীমাহীন নিরাপত্তার চাদর। আজ বিশ্ব বাবা দিবস। বছরে এই একটি দিনকে প্রিয় সন্তানরা আলাদা করে বেছে নিয়েছেন তার বাবার জন্য। 1908 সালে প্রথম বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে 5 জুলাই এই দিবস পালন করা হয়। 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রচারেই ঘটা করে পালিত হচ্ছে বাবা দিবস। বাবা তোমাকে অনেক ভালোবাসে, অনেক কিছু বলতে পারি না, সো বাবা দিবসের অনেক শুভেচ্ছা। বাবার জন্য আমাদের অনুভূতি প্রতিদিনকার, প্রতি মুহূর্তের। একটি পরিবার কিংবা সংসারে কাণ্ডারি বাবা, যিনি হাসি মুখে স্বীকার করেন সব ত্যাগ। তার স্বপ্ন সন্তান যেন বেড়ে ওঠে ভালোভাবে। বাবা মানেই যেন নির্ভরতা, আর তাই সন্তান বড় হলে বাবাই হয়ে ওঠেন পরম বন্ধু। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বাবা হয়েই কিন্তু কেউ জন্মায় না। সন্তান জন্ম আর তাকে গড়ে তুলতে তুলতেই গড়ে ওঠে পিতৃসত্তা। সন্তানের সাফল্যে হাসেন বাবা, সন্তানের কষ্টে দিশেহারা হয়ে পড়েন বাবা। তবে করোনার প্রেক্ষাপটে এবারে বাবা দিবসে যেন ভিন্ন আবহ। কর্মজীবী অনেক বাবাই সন্তানের স্বাস্থ্য সচেতনতার জন্য দুশ্চিন্তায়। তবে বেলা শেষে অনেক বাবাই যেন স্মৃতির পাতা খুঁজে বেড়ান। অনেকেই সন্তানের দেয়া কষ্টে খুঁজে নেন ভিন্ন পথ। বৃদ্ধ পিতামাতা যে বটবৃক্ষ তা বুঝে উঠতে পারে না গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া অনেক সন্তান। শিউলি রোজা, মাই টিভি।
এর সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। একনেক বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু। করোনার কারণে ভিন্ন আবহে এবার ঈদ উল আজহা। মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষতির মুখে বিনোদন কেন্দ্র ব্যবসায়ীরা। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে কারফিউ তুলে নিল সৌদি সরকার। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারাফত আহমেদ। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।